ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের কৃপায় আজ আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে পত্রাবলীর অংশটি পড়া। আমরা পড়ছি উদ্বোধন প্রকাশিত স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা ষষ্ঠ খণ্ড থেকে। আজকে আমরা পড়ব ৭৭ নম্বর চিঠি। এটি মাদ্রাজি ভক্তদের লিখিত এবং এটি ইংরেজি চিঠি, যেটির বঙ্গানুবাদ আমরা পড়ব। কেয়ার অফ JW হেল, 541 নম্বর টিয়ারবোর্ন অ্যাভিনিউ, শিকাগো, 24শে জানুয়ারি 1894 সালে। প্রিয় বন্ধুগণ, তোমাদের পত্র পাইয়াছি। আমি আশ্চর্য হইলাম যে আমার সম্বন্ধে অনেক কথা ভারতে পৌঁছিয়াছে। ইন্টিরিয়ার পত্রিকায় যে সমালোচনার উল্লেখ করিয়াছ, তাহা সমুদায় আমেরিকাবাসীর ভাব বলিয়া বুঝিও না। ওই পত্রিকা এখানে কেহ জানে না বলিলেই হয়। আর ইহাকে এখানকার লোক নীল নাসিক প্রেসবিটেরিয়ানদের কাগজ বলে। এ সম্প্রদায় খুব গোঁড়া। অবশ্যই ওই নীল নাসিকগণ সকলেই অভদ্র তা নয়। সাধারণে যাহাকে আকাশে তুলিয়া দিতেছে, তাহাকে আক্রমণ করিয়া একটু বিখ্যাত হইবার ইচ্ছা এই পত্রিকা ওরূপ লিখিয়াছে। আমেরিকাবাসী জনসাধারণগণ এবং পুরোহিতগণের অনেকেই আমাকে খুব যত্ন করিতেছেন। কোনো বড় লোককে গালাগালি দিয়া পত্রিকাগুলি খ্যাতনামা হইবার ওই কৌশল এখানকার সকলেই জানে। সুতরাং এখানকার লোকে ইহা কিছু গ্রাহ্য করে না। অবশ্য ভারতীয় মিশনারিগণ যে ইহা লইয়া একটা হুজুগ করিবার চেষ্টা করিবে, তাহাতে সন্দেহ নাই। কিন্তু তাহাদিগকে বলিও, হে ইহুদি, লক্ষ্য করো, তোমার উপর এখন ঈশ্বরের দণ্ড নামিয়া আসিয়াছে। তাহাদের প্রাচীন গৃহের ভিত্তি পর্যন্ত এক্ষণে যায় হইয়াছে। আর তাহারা পাগলের মতো চিৎকার করুক না করুক, উহা ভাঙিয়াই ভাঙিবে। মিশনারিদের জন্য অবশ্য আমার খুব দুঃখ হয়। প্রাচ্য দেশবাসীগণ এখানে দলে দলে অনেকে আসাতে তাদের ভারতে গিয়া বড় মানুষই করিবার উপায় অনেক কমিয়া আসিয়াছে। কিন্তু ইহাদের প্রধান পুরোহিতগণের মধ্যে আমাকেও একজনও আমার বিরোধী নহেন। যাই হোক, যখন পুকুরে নামিয়াছি তখন ভালো করিয়াই স্নান করিব। এই যে ঘটনাটা, এটা আমরা দেখছি, যত পড়ছি তত আজকের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি অনেক বেশি করে যেন মনে হচ্ছে যে এটা ঠিক। এত বছর আগে স্বামীজি, এই দেখুন এখনকার যে আমরা যে দেখি, আমাদের যে বিভিন্ন নিউজ চ্যানেল, আগেকার তো আমাদের দূরদর্শন ছিল, আকাশবাণী ছিল, এর বাইরে আর কিছু ছিল না। কানে শুনে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর কানে শুনে যুদ্ধের টেম্পারেচার, যুদ্ধের মাপ, যুদ্ধের টেম্পো আমরা মাপতুম। অনেকে আমরা তো শুনিনি, আমরা রেকর্ডেড শুনেছি। কিন্তু যারা আপনারা শুনেছেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি যুদ্ধের গল্প বলছেন তার দিয়ে, সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতাম কি ভয়ঙ্কর জিনিস হচ্ছে, ছবির মতো হয়ে উঠত। তারপরে দূরদর্শন যখন এলো, তখন ছন্দা সেন, তরুণ চক্রবর্তী, এদের যখন পাঠ শুনেছি, তখনও তার মধ্যে একটা শান্ত স্নিগ্ধ দেখতে পাই। আমি সাধারণত খবর দেখি না, খবরের কাগজও পড়ি না, খবর দেখিও না। কিন্তু মাঝে মাঝে এই ফেসবুকের কল্যাণে কিছু চলে আসে। আমার মনে হলো যেন চিৎকার করছে। আজকেই দেখছিলাম আর রিপাবলিক বলে একটা সাংবাদিক, চিৎকার করছেন, গলা ফাটিয়ে চিৎকার করছেন। বিষয়বস্তুটা কি বলতে চাইছেন অনেকক্ষণ বোঝার পর বুঝলাম যে যারা নিগৃহীত শিক্ষক তারা বেরিয়ে পড়েছেন এবং তারা কোনো একটা বিশেষ জায়গায় যাচ্ছেন, কোনো একজন বিশেষ নেত্রীর সঙ্গে দেখা করতেন, এবং তারা মারধর খাচ্ছেন আর এরা চেঁচাচ্ছে স্টুডিওতে বসে বসে। এরা কিন্তু ঠান্ডা করে বসেই চেঁচাচ্ছে। স্টুডিওর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটছে, উঁচু নিচু, যেন স্টুডিও তো নয়, যেন পাহাড়ি এলাকা। দেখুন, এই যে তখনকার দিনেরও যে এখানেও সেই একই কথা। এই কোনো কিছু মানে ইস্যু নয়, এরকম জিনিস নিয়ে চিৎকার চেঁচামেচি এই করার প্রবণতা তখনকার ছিল, এখনকার ভেতরেও সে একই জিনিস আছে। কেউ যদি কোনো কারণে বিখ্যাত হয়ে যায়, আজকেই পড়ছিলাম, আজকে আমি লিখেওছি সেই কথাটা, স্বামী বিবেকানন্দ নিজে লিখছেন যে কি কারণে হিন্দু জাতি তাহার অদ্ভুত বুদ্ধি এবং অনন্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল।
আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতি পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত এবং পরস্পরের খ্যাতিতে যেভাবে হিংসা পরায়ণ, তাহা কোনো কালে কোথাও দেখা যায় নাই। যদি আপনি কখনো পাশ্চাত্য দেশে আসেন, তবে এতদ্দেশীয় বাসীগণের মধ্যে এই হিংসার অভাবই সর্বপ্রথম আপনার নজরে পড়বে। ভারতবর্ষে 3 জন 5 লোক 5 মিনিট কাল একসঙ্গে মিলিয়া মিশিয়া কাজ করিতে পারেন না। প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে, ফলে সমগ্র প্রতিষ্ঠানটি দুরাবস্থায় পতিত হয়। হায় ভগবান, কবে আমরা হিংসা না করিবার শিক্ষা লাভ করিব? হরিদাস বিহারী দাস দেশাই ঠিক একটা চিঠি পরেই স্বামীজি লিখছেন, এই আমাদের এই হিন্দুদের এই একটি বড় সমস্যা। আমরা একে অপরের প্রতি ঈর্ষান্বিত, এবং যারা আমাদের প্রতি ঈর্ষান্বিত তাদেরকে শত্রুর শত্রু আমার মিত্র এই কৌশলে বিশ্বাস করি। বিশেষ করে আমরা বাঙালিরা, অন্য কোনোভাবে নেবেন না, কিন্তু এইটি হচ্ছে কথা। এবং কানে শুনে আমাদের যে নৃত্য যেটা, সেটা যে কবে বন্ধ হবে ভগবানই জানে। অমুক বলেছে অমুক, তমুক বলেছে তমুক। স্বামী বিবেকানন্দ নিজে ফেস করছেন। কোনো একটি পত্রিকা, সেখানে নীলনাসিক প্রেসবিটেরিয়ান, এটা খুব খুব একটা সংক্ষিপ্ত একটা জনগোষ্ঠী খ্রিস্টান চার্চের, তারা এর বিরোধিতা করছেন। তাই বলছেন, হে ইহুদি, লক্ষ্য করো, তোমাদের উপর ঈশ্বরের দণ্ড নামিয়ে আসিয়াছে। ওয়েস্টার্ন কালচার এতদিন ধরে নিজেদেরকে সেরা বলে মনে করতেন, তা যে যে কালচারগুলো সম্পর্কে তারা অবহিত ছিলেন না, শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে একবারে ওপেন হয়ে গেছিল। তারা খ্রিস্টিয়ানিটিকে বড় করার জন্যই এই পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স ডেকেছিলেন, কিন্তু ডেকে খুব মুশকিলে পড়লেন। হিন্দু ধর্ম যাকে তারা পায়ের তলায় রেখেছিলেন, সেই হিন্দু ধর্মের জয় জয়কার হতে থাকলো। শুধু হিন্দু ধর্ম নয়, ভারতীয় অন্যান্য যে সনাতন ধর্মগুলো, তারাও তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা শুরু করে দিল। এবং ফলে তাদের যে প্ল্যানিং ছিল যে সারা বিশ্বের কাছে নিজেদেরকে বড় করে দেখার, সেটি একেবারে ভেঙে চুরে তছনছ হয়ে গেল। প্রাচ্য দেশবাসীগণ এখানে দলে দলে অনেকে আসাতে তাদের ভারতে গিয়া বড় মানুষই করিবার উপায় অনেক কমিয়া আসিয়াছে। এই আগে শুনতুম, আমাদের পুরনো মানুষজনদের কাছে শুনতুম, চা খাওয়ানো হতো। এই আমাদের ফেয়ারলি প্লেস এই সমস্ত বড় বড় জায়গায় চা খাওয়ানো হতো, ফ্রিতে চা খাওয়ানো হতো। তারা বলতো এমন এক জিনিস, এটা না খেলে নাকি জাতি বড় হয় না। যেরকম আনন্দবাজার পত্রিকা লেখে যে আনন্দবাজার না পড়লে এগিয়ে থাকা যায় না, যত পড়ছি তত মনে হচ্ছে কিরকম পিছিয়ে যাচ্ছি। হ্যাঁ, তা সেই রকম তখনকার দিনে নাকি মানুষরা বলতেন, আমরা শুনেছি, তারা তখন ভবানী কাজ করতেন, ইংরেজদের সঙ্গে সমতা রক্ষা করবার জন্য চা খাওয়া দরকার। তারপরে যখন বাঙালির নেশা হয়ে গেল, তখন আর কেউ ফ্রিতে চা খাওয়াতো না, তখন ট্যাঙ্কের করি খরচা করে দিতে হবে। এই যে ভালো মানুষ সাজা, এই যে শিক্ষা পর্যায়ে শিক্ষা চালু করা, ইংরেজি শিক্ষা চালু করা হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল কতগুলো কেরানি তৈরি করা। নিজেদের শিক্ষাকে ভুলে, নিজেদের সংস্কৃতিকে ভুলে এইগুলি করার ফলে আমরা অনেক সময় আমাদের নিজেদের গৌরব, এগুলো সম্পূর্ণভাবে হারিয়ে গেছে। তবু আমরা চেষ্টা করি যে এই রামকৃষ্ণ মিশন ভ্যালু এডুকেশন কাজ করার জন্য, স্কুলগুলোতে ইন্ডিয়ান কালচার পড়ানোর জন্য। কিন্তু বহু সময় বহু স্কুলে ছাত্ররা তাদের কোনোরকম এই আমাদের রামায়ণ মহাভারতের গল্প এগুলো সম্পর্কেই অবহিত নন। আগে বাড়িতে দেখেছি এগুলি নিয়ে চর্চা হতো, বাড়ির বয়স্করা আলোচনা করতেন। আমরাও খুব ছোটবেলায় দেখেছি, যখন হয়েছে দেশের বাড়িতে কোথাও গিয়েছি, যাত্রা শুনেছি, সেখানকার এই বিভিন্ন রকমের দেবদেবীর জীবনী নিয়ে ঘটনা, দেশের ঘটনা, এগুলো নিয়ে চর্চা হতো। এখন আর সেই সবগুলি চর্চা হয় না। এগুলি চর্চা করলে লোকেরা ব্যাকডেটেড বলে। আমাদের এখানেই দেখছি তো কীর্তনের কি যে পরিবর্তন হয়ে গেছে। সেই এখানে একটা পাশের একটা গ্রামে সেইখানে ব্যঞ্জো নাকি সেই এমনি করে তার দিয়ে বাজায়, সেই তার দিয়ে বাজিয়ে সেই মুসলমানদের বিয়ে বাড়িতে আগে দেখতাম সেগুলো বাজতো, সেই বাজিয়ে কীর্তন হচ্ছে। সেই হরিলুট টরিলুট সবই হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে, পরিবর্তন এসে গেছে। আমরা আমাদের নিজেদের কালচার ভুলে গেছি। একটা জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে
তাদের একটু কীর্তন গাইতে বললাম। সে কীর্তন সবাই সবার মুখে মুখ চাওয়াচাই করছেন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। এইটুকু গান তাদের কারোর মনে পড়ছে না। তখন আমরাই সাধুরা গাইতে শুরু করলাম, তখন দল গাইছে, তখন অন্যান্য কীর্তন এলো। আমাদের যে নিজস্ব কালচার, নিজস্ব হেরিটেজ, এটা ভুলে গেছি। ফলে এগুলো যখন বিশ্বের কাছে প্রকাশিত হয়, তখন একদল যারা আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করে তারা এর জন্য সমালোচনা করবে, আর একদল আমাদেরই ভেতরে যারা এটাকে প্রমোট করবে। সেকালেও ছিল, একালেও এটা ঠিক। তাই বলছে, যখন পুকুরে নামিয়াছি তখন ভালো করিয়াই স্নান করিব, আমার সম্পর্কে যা যা এসেছে তার ঠিক ঠিক উত্তরও দেব। তাহাদের সম্মুখে আমি আমাদের ধর্মের যে সংক্ষিপ্ত বিবরণ পাঠ করিয়াছিলাম তৎসম্বন্ধে একটি সংবাদপত্র হইতে কাটিয়া পাঠাইয়া দিলাম। আমার অধিকাংশ বক্তৃতাই মুখে মুখে, আশা করি এদেশ হইতে চলিয়া যাইবার পূর্বে পুস্তকাকারে সেগুলি গ্রথিত করিতে পারিব। ভারত হইতে কোনো সাহায্য আর আবশ্যক নাই, এখানে আমার যথেষ্ট আছে। বরং তোমাদের নিকট যে টাকা আছে তাহা দ্বারা এই ক্ষুদ্র বক্তৃতাটি মুদ্রিত ও প্রকাশিত করো এবং বিভিন্ন দেশীয় ভাষায় অনুবাদ করিয়া চারিদিকে উহার প্রচার করো। ইহা জাতির সম্মুখে আমাদের আদর্শ জাগরুক রাখিবে। আর সেই কেন্দ্রীয় বিদ্যালয়ের কথা এবং উহা হইতে ভারতীয় চতুর্দিকে শাখা বিদ্যালয়ের সংস্থাপনের কথাও ভুলিও না। আমি এখানে প্রাণপণে সাহায্য লাভের জন্য চেষ্টা করিতেছি। তোমরা ভারতেও চেষ্টা করো, খুব দৃঢ়তর কাজ করো। রামনাথ বা যে কোনো নাথকে পাও, তাহাকেই ধরিয়া তাহার সাহায্যে এই কার্যের জন্য ধীরে ধীরে টাকা সঞ্চয় করিতে থাকো। যদিও এখানে এবার অর্থের বড়ই অনটন, তথাপি আমার যতদূর সাধ্য করিতেছি। এখন এখানেও ইউরোপে ভ্রমণ করিবার সমুদায় খরচ আমার যথেষ্ট জোগাড় হইয়া যাইবে। এই দেখুন কি নির্লোভী একটা ছবি, যে এতদিন তোমরা আমায় সাহায্য করেছো আর সাহায্যের প্রয়োজন নেই। অনেকে বলেন না, এটা খুব একটা অন্যরকমের জিনিস বলাটা এমনি কিছু সহজ কঠিন নয়, এটা স্বামীজির আদর্শ। দেখুন, যতটুকু তিনি পেরেছেন ততটুকুই তিনি বলছেন। তারপরে তার যখন প্রয়োজন নেই তখন হাত তুলে দিচ্ছেন, বলছেন আর পাঠাবেন, আমাকে আর প্রয়োজন নেই, আমি ব্যবস্থা করে নিতে পারবো। তারপরে যেটা বলছেন, যেটা আমরা খুব বিশেষ করে মিস করি, বয়স্কদের কাছে শুনেছি, পুরনো সাধুদের কাছে শুনেছি, যে স্বামীজির সব কথা আসেনি। কারণ গুডউইন তো অনেক পরে এসেছেন, সেই কারণে যারা স্বামীজির বক্তৃতাকে লিখেছিলেন তারা বেশিরভাগ সময় স্বামীজি নাকি এত দ্রুত বক্তৃতা দিতেন, আর মঞ্চের এক পাশ থেকে আরেক পাশ হেঁটিয়ে চিৎকার করে বলতে হতো, কারণ মাইক্রোফোনের সিস্টেম ছিল না। বলছেন এতে অনেক শব্দ, অনেক ভাব হারিয়ে গিয়েছে। পরবর্তীকালে স্বামীজিকে যখন দেখানো হতো লিখিত আকারে, স্বামীজি সেগুলো মনে করতে পারতেন না, কারণ এটা দৈবী শক্তি স্বামীজির ভেতরে কাজ করত। সেই দৈবী শক্তি তখন তার মধ্যে দিয়ে এই শব্দাকারে প্রকাশিত হতো, যেটি পরবর্তীকালে রিপিট করাটা একটু কঠিন। পূজ্যপাদ ভূতিশানন্দজি মহারাজকে দেখেছি জীবনের শেষ প্রান্তে নারদীয় ভক্তিসূত্র প্রকাশিত হচ্ছে ইংরেজিতে। ওনার একেবারে শরীর চলে যাওয়ার আগে কয়েকটি কাজ, তার মধ্যে একটি শিবমহিম্ন স্তোত্র এবং একটি নারদীয় ভক্তিসূত্র। নারদীয় ভক্তিসূত্রটি বই আকারে দেখে যেতে পারেননি। জাপানে কখনো তিনি গিয়েছিলেন এবং সেইখানে জাপানিদের দেওয়ার যে বক্তৃতা তার সংকলন নারদীয় ভক্তিসূত্র। মহারাজকে দেখাতে গেলে মহারাজ ভাবছেন, মহারাজের 2-3 রকমের ভার্সন ছিল। একটা হচ্ছে সাধুদের জন্য যখন বলতেন তখন তার ভার্সনটা অন্যরকম থাকতো, যখন সবার জন্য বলতেন তখন তার ভার্সনটা অন্যরকম থাকতো। তিনি বারবার বলছেন যে আমাকে মনে করতে হবে কি বলেছি, নিজের কথাই মনে করতে পারছেন না। ঈশ্বরীয় শক্তি কাজ করছিলেন, সেটা যেন সেই সময় অপসৃত হয়ে আছে। বলছেন তার বদলে টাকা, তোমাদের যে টাকা আছে সেই দিয়ে যে বক্তৃতাগুলি তোমরা পাচ্ছ, তিনি যাবার আগে গ্রন্থাকারে প্রকাশ করবেন এটি কথা দিয়েছিলেন, হয়েও ছিল। কিছু কিছু বক্তৃতা, যেমন কর্মযোগ বক্তৃতা ছাপা হয়েছিল, জ্ঞানযোগ বক্তৃতা ছাপা হয়েছিল, স্বামীজিগুলো দেখে গেছেন। এই ইংরেজিতে প্রকাশিত হয়েছিল। সেই বক্তৃতাগুলিকে অন্য ভাষায়, তামিল এবং অন্যান্য ভাষায় অনুবাদ করে সেইগুলি প্রকাশ করার কথা ভাবছিলেন।
স্বামীজির আরেকটা প্ল্যান ছিল, যেটা এখন এত বছর পরে হয়েছে, সেটা হচ্ছে একটি সেন্ট্রালি কন্ট্রোল ইউনিভার্সিটি। আমাদের যে বিদ্যালয়, স্কুল, কলেজগুলো আছে সেগুলি সেই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন পাবে। ফলে তার যে শিক্ষাক্রম, তার যে ভাবনা চিন্তা, সেগুলো আমরা আমাদের মতো করে করতে পারবো। সেটা কিন্তু হয়নি। যদি আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে শিক্ষাক্রমগুলো আলাদা আলাদা, সেখানে অন্যরকম, কিন্তু আমাদের স্কুল কলেজগুলো বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন পায় না, এবং যে কারণে আমাদের ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুযায়ী আমাদের স্কুলগুলো কলেজগুলোকে চালাতে হয়, বা অসম বিশ্ববিদ্যালয় বা মাদ্রাজ ইউনিভার্সিটি, চেন্নাই ইউনিভার্সিটির আন্ডারে এগুলোকে ব্যবস্থা করতে হয়। এটা আমাদের মেনে নিতে হয়। কিন্তু স্বামীজির উদ্দেশ্য ছিল একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হবে, তারা শিক্ষাক্রম তৈরি করবে, সেই অনুযায়ী আমাদের বিদ্যালয় স্কুলগুলি হবে। যে ভাবনা চিন্তাগুলো ছিল সেটি সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপ দিতে পারা যায়নি। আমরা নিজের চোখে দেখেছি যে বেদবিদ্যালয় যখন স্থাপিত হলো, তখন শুধু অ্যাফিলিয়েশন পাওয়ার জন্য আমাদের কত দূর কত কিছু ছুটতে হতো। এই এখনো পর্যন্ত ওই অন্য জায়গা থেকে পাওয়া যায়। প্রথমে যখন হয় তখন এটা ওই যে সংস্কৃত পরিষদ তারা দিয়েছিলেন, তারপরে নাগপুরের একটি বিশ্ববিদ্যালয় তারা অ্যাফিলিয়েশন দিয়েছিলেন। শুধুমাত্র আমাদের মতো করে পড়াবো, স্বামীজি যেরকম চেয়েছিলেন যে এমনি যেমনি লৌকিক বিদ্যা সেটিও যেমন শেখানো হবে, তার সঙ্গে সংস্কৃত জন্য একটা বেদবিদ্যালয় স্থাপিত হবে। এই বেদবিদ্যালয়ের অস্তিত্ব রক্ষার জন্য, তাকে আমাদের মতো করে পরিচালিত করার জন্য সাধুদের যে নিরন্তর প্রয়াস ছিল সেটা আমরা দেখেছি। দিদিরা কিছু কিছু কাজ করেছেন ভ্যালু এডুকেশনে, এটা খুব সুন্দর, সারা পৃথিবীব্যাপী মানুষের কাছে গেছেন, সব স্কুল কলেজের কাছে গেছে। আবার বহু স্কুল কলেজে দেখেছি প্রথমবারে তারা এইটি ট্রেনিং, মাস্টারমশাইরা ট্রেনিং নেওয়ার পর দ্বিতীয়বার ট্রেনিংয়ের জন্য কিছুতেই যেতে চাইছেন না। তার কারণ হচ্ছে এই যে শিক্ষা ব্যবস্থা, এটার সঙ্গে তারা পরিচিত নন, এবং তারা চাইছেনও না যে ছাত্ররা এটা শিখুক। এই অদল বদলগুলো তারা কিছুতেই চাইছেন। আমি তো মনসার দ্বীপে দেখেছি যে মাস্টারমশাইরা প্রথমবার ট্রেনিংয়ে এলেন গোল পার্কে, তারা দ্বিতীয়বার কিছুতেই আর ট্রেনিংয়ে এলেন না। পূজনীয় শান্তাত্মানজি ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন। আমার কিছু করার ছিল না, কোনো মাস্টারমশাই কিছুতেই আর ট্রেনিংয়ে আসতে চাইলেন না। আমি কিরির পত্র পাইয়াছি, জাতিভেদ উঠিয়া যাইবে কি থাকিবে, এ সম্বন্ধে আমার কিছুর করিবার নাই। আমার উদ্দেশ্য এই যে ভারতে বা ভারতের বাইরে মনুষ্য জাতির যে মহৎ চিন্তারাশি উদ্ভাবন করিয়াছে, তাহা অতিহীন অতি দরিদ্রের নিকট প্রচার করা। তারপর তারা নিজেরা ভাবুক জাতিভেদ থাকা উচিত কিনা, স্ত্রীলোকদের সম্পূর্ণ স্বাধীনতা পাওয়া উচিত কিনা, এ বিষয়ে আমার মাথা ঘামাইবার দরকার নেই। চিন্তা ও কার্যের স্বাধীনতার উপরই নির্ভর করে জীবনের উন্নতি ও কল্যাণ। ইহার অভাবে মানুষ, বর্ণ, জাতির পতন অবশ্যম্ভাবী। চিন্তা, মুক্ত চিন্তা। প্রথমে আগে তাদের শিক্ষিত করো, তাদের মনটিকে উন্নততর করো। উন্নততর করলে তারাই তাদের সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করবে। এটি স্বামীজির ভাবনা। বিধবা বিবাহ নিয়ে স্বামীজির কাছে যখন এসেছিলেন, তখন স্বামীজির একটাই উত্তর ছিল, আমি কি বিধবা যে আমি বলবো যে তারা আবার করে বিবাহ করিবে কি করিবে না। প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা। প্রথম তাকে শিক্ষিতকরণ করা, তাকে শিক্ষার সুযোগ করে দেওয়া, তারপরে তাকে এগিয়ে দেওয়া। আপনারা অনেকবারই বলেছি এখানকার গল্প, বেলঘরিয়া স্টুডেন্টস হোমের, এদের এই স্বামীজির এই ভাবটিকে নিয়ে চলার চেষ্টা করছে। বহু জায়গা থেকে ছেলে নিয়ে আসা হয়েছে। 1997 সালে দেশ স্বাধীন হওয়ার 50 বছর পরে প্রথম ছেলে যে হায়ার স্টাডিজের জন্য আসছে। হায়ার স্টাডিজ বলতে ক্লাস 12 পর পড়তে আসছে, গ্র্যাজুয়েশন লেভেলে পড়তে আসছে। এরকম মেদিনীপুরের বহু গ্রাম আছে। মহারাজদের উদ্দেশ্য ছিল, নির্বেদানন্দজির উদ্দেশ্য ছিল, ছেলেরা আসুক, পড়াশোনা করুক, মুক্ত চিন্তার অধিকারী হোক, তারাই ঠিক করুক জীবন কেমনভাবে চলবে, কীরমভাবে তারা বিকশিত হবে। নির্বেদানন্দজির এই চিন্তা 100% সফল হয়েছে। কখনো আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে কোনো জিনিস কম্পালসন নয়, কোনো কিছু জিনিস কম্পালসারি নয়। আপনি সন্ধ্যা আরতিতে যেতেও পারেন, নাও যেতে পারেন। আপনি কোচিং ক্লাসে যেতেও পারেন, নাও যেতে পারেন। খেতে আসাটা কম্পালসারি, এটা ছাড়া আর কিছু নেই।
আর কোনো কম্পালসারি, খেতে আসাটা কম্পালসারি। কিন্তু ছেলেরা যখন আসতো মন্দিরে, এসে মন্দিরে এমন একটা পরিবেশ তাদের উপহার দেয়া হতো, দ্বিতীয়বার মন্দিরে না এসে তারা পারত না। কোচিং সেন্টারগুলো এত অ্যাট্রাকটিভ হতো যে কোচিং ক্লাসগুলো এত অ্যাট্রাকটিভ আমাদের এক্স স্টুডেন্টরা নিতেন, তাতে ছেলেরা কোচিং ক্লাসে না এসে পারত না। কাজগুলো এত সুন্দর করে, এত যত্ন করে শেখানো হতো, মাত্র 15 মিনিটের কাজ দেওয়া হতো সারাদিনে। অনেক ছেলে তার বেশি সময়ও কাটিয়ে যেত, প্রথম দিকে আসতে চাইতো না, পরে তারা আর বেশি সময় ধরে কাটাতো। একটি ছেলের সার্বিক উন্নয়ন, ড্রেন তৈরি থেকে পূজা অবধি সব কাজে তারা সমান দক্ষ, সমানভাবে পারদর্শী। তারপরে তারা যখন বড় হতো, তারা যখন নিজেরা বিকশিত হতো, তখন তারা তাদের জীবনের মোটিভ ঠিক করে নিত। এদের মধ্যে কেউ সন্ন্যাসী হয়েছেন, প্রায় 68 জন সন্ন্যাসী হয়েছেন এখান থেকে। তাদের মধ্যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মহাকাশ বিজ্ঞানী হয়েছেন, তারপরে বড় বড় পোস্টে চাকরি করেছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছেন। এরকম বহু ছাত্র প্রত্যেকে বিকাশের কাজ করেছেন। আবার বহু অনাথ ছেলেদের দেখেছি যারা রহরা থেকে এসেছিল, পড়াশোনা করার পরে তার মতো অনাথদের জন্য একটি আশ্রম খুলেছে। এই যে লেখাপড়া শেখালে, তার প্রয়োজনীয়তা অনুভব করালে ধীরে ধীরে সেই ঠিক করবে তার কর্মপ্রকৃতি কি হবে, সমাজের প্রতি তার কন্ট্রিবিউশন কি থাকবে। আমার জীবনের এই একমাত্র আকাঙ্ক্ষা যে এমন একটি যন্ত্র চালাইয়া যাইব, যাহা প্রত্যেক ব্যক্তির নিকট উচ্চ ভাবরাশি বহন করিয়া লইয়া যাইবে। তারপর পুরুষ হোক বা নারী হোক, নিজেরাই নিজেদের ভাগ্য রচনা করিবে। আমাদের পূর্বপুরুষগণ এবং অন্যান্য জাতি জীবনের গুরুতর সমস্যা সমূহ সম্বন্ধে কি চিন্তা করিতেছেন তাহা সকলে জানুক, বিশেষত তাহারা দেখুক অপরে এক্ষণে কি করিতেছে, তারপর তাহারা কি করিবে স্থির করুক। রাসায়নিক দ্রব্যগুলি আমরা একসঙ্গে রাখিয়া দিব মাত্র, উহা প্রকৃতির নিয়মে দানা বাঁধিবে। আমেরিকার মহিলাগণ সম্বন্ধে বক্তব্য এই, তাহারা আমার খুব বন্ধু, শুধু চিকাগো নয়, সমগ্র আমেরিকায়। তাহাদের দয়াতেই আমি যে কতদূর কৃতজ্ঞ, তাহাদের দয়ার জন্য আমি যে কতদূর কৃতজ্ঞ তাহা প্রকাশ করার সাধ্য আমার নাই। প্রভু তাহাদিগকে আশীর্বাদ করুন। এই যে স্বামীজির প্রথম উদ্দেশ্য হচ্ছে সব জিনিসগুলো থাকুক, সেই অনুযায়ী কাজ করা যাবে। একটা রান্নার শো দেখছিলাম, দেখা উচিত না, দেখছিলাম, খেতে তো দেবে না, কিন্তু দেখছিলাম যে রান্নার শোয়ের প্রত্যেকটি যে স্টেজ, সেখানে আপনি জানবেন না যে আপনাকে কি করতে হবে। যখন আপনি আপনার টেবিলে গেলেন, সেইখানে যে মশলা আছে, সেইখানে যে সবজি আছে, সেইখানে যা অন্যান্য ইনগ্রেডিয়েন্টস আছে, তাই দিয়ে এই 10 মিনিটের মধ্যে আপনাকে একটা রান্না করে ফেলতে হবে। মশলাগুলো কোনোটা আপনার চেনা নয়, লবণ আছে, চিনি আছে, এই দুটো কমন, এবং বাকিগুলো সব মশলা আনকমন। প্রত্যেকটি টেবিলে আলাদা আলাদা করে ব্যবস্থা করা আছে, কিন্তু আপনাকে তৈরি করতে হবে। স্বামীজির ভাবনাটা ঠিক সেই রকম, সব কিছু দিয়ে দেওয়া থাকবে, প্রত্যেককে উন্নত করা হবে, এবার সে তার মতো করে চয়ন করবে। অনেকটা আমাদের যখন অন্নপ্রাশন হয় দেখবেন, অনেকগুলি জিনিস দেওয়া হয়, একটা টাকা দেওয়া হয়, একটা কলম দেওয়া হয়, একটা গীতা রাখা হয়, আর একটা অন্য কিছু রাখা হয়, বাচ্চাটা কি তুলে নেবে সেইটা দেখার জন্য। সে ছোট শিশু, সে বুঝতে পারে না, অতএব এটা খানিকটা ছেলে মানুষের মতো হয়। কলম তুললে মনে হয় বিদ্বান হবে, পরবর্তী কালে দেখা গেলে এরকম গণ্ডমূর্খ জগৎ সংসারে নেই। গীতা তুললে মনে হয় খুব ধার্মিক হবে, পরবর্তীকালে তার মতো চোর এরকম খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এরকম নয়, তার ভেতরের এই যে স্বামীজি বলছেন যেটা, সেটা হচ্ছে তার ভেতরের চেতনার জাগরণ করে দেওয়া দরকার। এইটুকু শুধু করতে হবে। তারপরে যা কিছু আছে তার মধ্যে থেকে সে নতুন কি করতে পারবে, তার উদ্ভাবনী শক্তি সে কেমন করে ব্যবহার করতে পারবে, সেইটির কথা বলে দেওয়া আছে। মহিলাদের সম্পর্কে বলছেন, শুধু চিকাগোয় নয়, সমগ্র আমেরিকায় তাদের দয়ার জন্য আমি যে কতদূর কৃতজ্ঞ তাহা প্রকাশ করা আমার সাধ্য নয়। প্রভু তাদেরকে আশীর্বাদ করুন। এই মহিলাদের কারণে আজকে আমরা স্বামী বিবেকানন্দকে দেখতে পাচ্ছি। তারা দয়া করে স্বামীজিকে খেতে দিয়েছিলেন, স্বামীজিকে পড়তে দিয়েছিলেন, স্বামীজিকে আশ্রয় দিয়েছিলেন, এবং তাদেরই কারণে স্বামীজি বিভিন্ন জায়গায়, স্বামীজির বিকাশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে তারা সাহায্য করেছিলেন। মালা, ফুল তো তৈরি হয়, কিন্তু সেই ফুল বিভিন্ন জায়গায় রাখার মধ্যে নির্ভর করে। এই রাখার জন্য যে পাত্রগুলো,
এগুলো দরকার হয়। আমেরিকায় এই মায়েরা স্বামীজির সেই তার প্রতিভা বিকাশের পাত্র, প্রতিভা বিকাশের প্রকাশের পাত্র। এই দেশে মহিলাগণ সমুদয় জাতির কৃষ্টির প্রতিনিধি স্বরূপ। পুরুষেরা কার্যে এত ব্যস্ত থাকে যে আত্মোন্নতির সময় পায় না। এখানকার মহিলারা প্রত্যেকে বড় বড় আন্দোলনের প্রাণস্বরূপ। পরবর্তীকালে স্বামীজি আমাদের দেশের মহিলাদের কথাও বলেছেন, মহিলারা সবসময় আমাদের দেশের সমস্ত কাজের প্রেরণার স্বরূপ। তাঁরা না থাকলে বোধহয় এইটা হতো না। পুরুষরা অনেক সময় মেকানিক্যাল কাজ করেই ব্যস্ত থাকে, কিন্তু এই যে বিকাশ, আমাদের সন্তানদের বিকাশ, এটির জন্য মহিলাদের উন্নতিটি, মহিলাদের ভূমিকা অনেকখানি। একটি শব্দ ব্যবহার করেছেন দেখবেন স্বামীজি, আত্মোন্নতি, নিজের অন্তরের বিকাশের কথা বলছেন। মহিলারা যেভাবে আত্মোন্নতি করেছেন, পুরুষরা সেই তুলনায় আত্মোন্নতি করতে পারেননি। এই কথাটি বলছেন স্বামী বিবেকানন্দ। বলছেন, ভট্টাচার্য মহাশয়কে অনুগ্রহপূর্বক বলিবে যে আমি তাহার ফোনোগ্রাফের কথা বিস্মৃত হই নাই, তবে এডিসন সম্প্রতি ইহার উন্নতি সাধন করিয়াছেন। যতদিন না তাহা বাহির হইতেছে ততদিন আমি উহা ক্রয় করা যুক্তিসঙ্গত মনে করি না। ফোনোগ্রাফ যন্ত্র যাতে এখনকার দিনে রেকর্ডার। স্বামীজির একটি গলার স্বর এখনো পর্যন্ত অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি, এটা রামকৃষ্ণ মিশন অফিসিয়ালি বলতে পারে না, কারণ এটা নিয়ে সংশয় আছে। আমাদের বেলুড় মঠের আর্কাইভসে আছে। আমি আবার এখানে বলে ফেলছি, এটা কোথায় কোট হবে ভগবান জানে, কিন্তু বেলুড় মঠে আছে। এই মাইসোর প্যালেসের ফোনোগ্রাফে স্বামীজির গলার স্বর, স্বামীজির কণ্ঠস্বর বলে একটা জিনিস রেকর্ড করা আছে। বলছেন তিনি ওই ভট্টাচার্য মশাই তিনি ফোনোগ্রাফ কিনতে বলেছিলেন। স্বামীজি বলছেন, এই স্বামীজি ঠিক আমাদেরই মতো সবসময় চেষ্টা করছেন যে পরের এডিশনটা কি হবে সেটা দেখা। 4G যন্ত্র 5G বেরোবে শুনছি, এই 4G টেলিফোন কিনতে আর মোবাইল ফোন কিনতে কেউ রাজি হচ্ছে না। সবাই বলছে দেখি 5Gতে কী কী অতিরিক্ত সুবিধা পাওয়া যায়। স্বামীজিও ঠিক সেই রকম এডিসন বার করবেন। তিনি টমাস আলভা এডিসন তিনি নতুন ভার্সন বার করছেন। সেটা কি কি আছে, তার ফিচার্স কি কি আছে না দেখে তিনি করতে রাজি হচ্ছে না। চিঠির শেষ হয়ে আসছে একটি অদ্ভুত প্রার্থনা দিয়ে, দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত অধ্যাবসায়শীল হও এবং প্রভুর ওপর বিশ্বাস রাখো, কাজে লাগো। দুদিন আগেই হোক আর পরেই হোক আমি আসিতেছি। আমাদের কার্যের এই মূল কথাটা সর্বদা মনে রাখবে, ধর্মে এক বিন্দু আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি সাধন। দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। কাজ করার মূল জিনিসটাই হচ্ছে তাই। যত বাধা বিপত্তি আসুক না কেন এগিয়ে যাওয়া। যদি আমরা হতাশ হয়ে পড়ি, আমরা যদি ভেঙে পড়ি, তাহলে কিন্তু কোনো কাজ হয় না। না রান্নাঘরে আলু পটলের তরকারি হয়, না বড় বড় বাড়ি তৈরি হয়, কোনোটাই কিচ্ছু হয় না। সব কাজের জন্য খুব দৃঢ়ভাবে লেগে থাকতে হয়। আমি এখানে এসে দেখলাম যে যদি লেগে থাকা যায় তাহলে অনেকটাই সম্ভব। অন্য জায়গায় দেখেছি, কিন্তু এখানে এসে ওরা হাতে নাতে ফল দেখলাম। আমরা একটি প্রাইমারি স্কুলের বাড়ি তৈরির জন্য একটি প্রতিষ্ঠানের কাছে আবেদন জানিয়েছিলাম। প্রতিষ্ঠানটি তাদের তরফ থেকে বলেছিলেন যে আমাদের বাড়িটার ভ্যালুয়েশন যদি 1 কোটির কম করা হয় তাহলে তারা ডোনেশনটা দিতে পারবে। আমাদের মধ্যে আমরা কেউ কেউ গোয়ার গোবিন্দ আছি, আমাদের মধ্যে তো থাকে গোয়ার গোবিন্দ, না আমাদের 2 কোটি টাকাই লাগবে। তারপরে যখন সত্যি সত্যি তাদের কাছে গেলাম, তারা পুরোপুরি আমাদের আবেদনটা একেবারে ছুঁড়ে ফেলে দিলেন, এবার ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো করলেন, কিন্তু উপায় বলে দিলেন। আমরা ধীরে ধীরে ফিরে এসে নানাজন এদিক ওদিক দৃঢ়ভাবে চেষ্টা করে চলেছি, সবাই মিলে চেষ্টা করে চলেছি এই এত বাধা অতিক্রম করে কি করে সেই কাজটিকে সফল করা। কিন্তু এখন যেন আস্তে আস্তে একটু আলোর রেখা আমরা দেখতে পাচ্ছি। সবাই মিলে চেষ্টা করেছি, মানে একা স্তবপ্রিয়ানন্দের চেষ্টা নয়, আমাদের সাধু ব্রহ্মচারী, এমনকি আমাদের প্রাক্তনী ছাত্র, এই সবার মিলিত চেষ্টায় কাজটা আস্তে আস্তে সফল হচ্ছে। সফল হলে আপনাদের দেখাবো কীরকম কি কাজ হচ্ছে। কিন্তু দৃঢ়তার এটার ভীষণ প্রয়োজন আছে। কোনো অবস্থাতেই হতাশা এলে হয় না। প্রথমবার যখন আমাদের মনসা দ্বীপের জন্য বাড়ি তৈরি করতে গেছিলাম, সিএসআর কমিটির কাছে গেছিলাম, গেট থেকে তাড়িয়ে দিয়েছিল। যেহেতু সিএসআর কমিটির কাছে কোনো রকম পারমিশন না নিয়ে গেছিলাম, সেই ভয়ঙ্কর ভরা দুপুরে যেখানে পিচও গলে যাচ্ছে,
সেখানে একটু ঢুকতেও দেয়নি, একটু ছায়ার মধ্যেও দাঁড়াতে দেয়নি। ওই গেট থেকেই বিদায় করে দিয়েছিলেন কুলোর বাতাস দিয়ে। এবং পরবর্তীকালে দেখেছি আমাদের অধ্যাবসায়, আমাদের চেষ্টার ফলে আবার সেইখান থেকেই আমরা অর্থ সাহায্য পেয়েছি, তাই দিয়েই তৈরি করা গেছে। দৃঢ়ভাবে কাজ করাটা খুব জরুরি। অবিচলিত অধ্যাবসায়শীল হও। স্বামীজি বারবার বলছেন পারসিভিয়ারেন্সের কথা। অধ্যাবসায়টা না থাকলে, লেগে থাকার ক্ষমতা যদি না থাকে, তাহলে কিছু হয় না। এবং সর্বোপরি ভগবানের উপর বিশ্বাস, বারবার তার কাছে ফিরে যাওয়া, তার কাছে শক্তি প্রার্থনা করা, তার কাছে চেষ্টা করা, এবং এটা আমি তার কাজ করছি, অতএব এই কাজ হবেই, এই বিশ্বাসটা রাখা। কাজে লাগো, দুদিন আগেই হোক পরেই হোক আমি আসিতেছি। এরপরে স্বামীজি বলছেন, যেটা আমরা কখনোই এখনকার মানুষজন বিশ্বাস করি না, ধর্মে এক বিন্দু আঘাত না করিয়া জনসাধারণের উন্নতি সাধন। আমরা ভুলেই যাচ্ছি যে ধর্মের আঘাত করে আমরা এরকমভাবে আমাদের যে এখন যে উন্নতি সাধনের চেষ্টা চলছে, সেটা মূলত ধর্মের আঘাত সাধন। এই যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারপরে এখন যে ওবিসি নানা নিয়ে করছে, এটা কিন্তু শুধুমাত্র ধর্মে আঘাত দিয়ে তার সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে আমরা ভোট ব্যাংকে পূরণ করার চেষ্টা করছি। আমাদের কিন্তু কারুর উদ্দেশ্য সেই জনজাতিকে বাড়ানো নয়, এই জনজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার নয়। এই কোটা সিস্টেম হয়ে যাওয়ার ফলে অনেক সময় অনেক অযোগ্য প্রার্থী আসেন, অযোগ্য প্রার্থী মূল জায়গাতে আসেন। আমার মনে আছে উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের প্রায় ডেপুটি ডাইরেক্টর র্যাঙ্কের মানুষ, তিনি একটা সার্কুলার দেখে কিছুতেই তা অনুধাবন করতে পারছেন না, সরকারি সার্কুলার, সেটা দেখে অনুধাবন করতে পারছেন না। একটা বড় ভুল হয়ে গেছে তার সই করা অর্ডারে, সে ভুলটা কি করেছেন সেটা অনুধাবন করতে পারছেন। আমরা ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, সব কিছুর ভিত্তিতে তাকে আঘাত করে তাকে ভাবছি ওইভাবেই তাকে সুবিধে দিয়ে তাকে উন্নতি সাধন, ওইভাবে উন্নতি সাধন করা যায় না। ওইটিকে তাকে তার মতো করে রেখে তার আধ্যাত্মিক উন্নতির যদি চেষ্টা না করি, তাহলে কিন্তু হবে না। আমি সেই ডেপুটি ডাইরেক্টরকে দেখেছি, এবং যখনই গেতাম খুব করুণা লাগতো, কারণ তার সাবঅর্ডিনেটরা যারা খুব চটপটে, যারা ইংরেজি ভালো বোঝে, ওনাকে তার উপর সবসময় নির্ভরশীল হয়ে থাকতে হতো, এবং এখনকার খারাপ ভাষায় বলতে গেলে প্রায় তেল দিয়ে তাকে চলতে হতো। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতীয় জীবন স্পন্দিত হইতেছে, কিন্তু হায়, কেউই ইহার জন্য কিছুই করে নাই। আমাদের আধুনিক সংস্কারগণ বিধবা বিবাহ লইয়া বিশেষ ব্যস্ত। অবশ্য সকল সংস্কারগণ আমার সংস্কারকার্যে আমার সহানুভূতি আছে, কিন্তু বিধবাগণের স্বামীর সংখ্যার উপর কোনো জাতির ভবিষ্যৎ নির্ভর করে না, বা নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাহাদের উন্নতি করতে পারো তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক অবস্থার উপর, তাহাদের উন্নতি করতে পারো তাহাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করিয়া তাহাদিগকে আপনার পায়ে দাঁড়াইতে শিখাইতে পারো। একটি বিশেষ ধর্মমতের সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল, কিন্তু খুব হতাশ হয়ে পড়েছিলাম। তাদের যে কাজের ধারা, সেগুলো অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর, কিন্তু তাদের কাজের একটা অংশ যেটা কখনোই মেনে নিতে আমরা পারতাম না, সেটা হচ্ছে কনভার্সন। তাকে হিন্দু জাতি থেকে সেই জাতিতে কনভার্সন করা। এইটা যদি হয় তাহলে তুমি শিক্ষার সুযোগ পাবে, এইটা যদি হয় তাহলে তুমি চাকরির সুযোগ পাবে, এইটা যদি হয়, এই সবসময় একটা শর্ত সাপেক্ষে উন্নতি করার চেষ্টা, খুব ভয়ানক। এটা আমি নিজের চোখে দেখেছি, দীর্ঘদিন কাজ করেছি, এবং সেগুলো কাজ করতে গিয়ে খুব কষ্ট হয়েছে। এই যে জাতির, আমরা মানুষের উন্নতির কথা ভাবি না, আমি কম কমিউনিটি তাদের উন্নতির কথা ভাবছি। আমার সংখ্যা কত বাড়লো, আমার পেছনে কতজন আমার মতাদর্শের সঙ্গী হলো, সেইটা নিয়ে আমাদের মাথা ব্যথা। আমরা মানুষের উন্নতির কথা কখনো ভাবি না। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হইতে পারো? ইহাই করিতে হইবে, এবং আমরা ইহাই করিব। আমাদের জীবন দর্শনটার ভেতরে পাশ্চাত্য ওয়েস্টার্ন আউটলুক থাকা দরকার, বাইরের যেটা সেটা ওয়েস্টার্ন আউটলুক থাকা দরকার, কিন্তু ভেতরটা যেন খাঁটি হয়, ভেতরটা যেন আমাদের নিজেদের যে ভাবনা, সেগুলি যেন আমাদের ভেতরে থাকে।
সেদিনকে একটি ছেলে বলছিল কি একটা, মা ওই ট্রেনে আসছিলাম, বলছিলেন মা 39টা কি 39, সংখ্যাটা হচ্ছে 39, সেই 39 সিট। মা বলছে 39 নম্বর সিটটা আমার। ছোট ছেলে জিজ্ঞেস করছে মা 39টা কি? সে বসে আছে 39 নম্বর সিটে, জিজ্ঞেস করছে 39। এই ব্যাপারগুলোই আমাদের সো কল্ড ইংরেজি মিডিয়াম স্কুল থেকে একেবারে সম্পূর্ণ অপসৃত হয়ে গেছে। এই যে একজন প্রবাসী ঘরকন্যার একজনের, আপনারা অনেকেই তার দেখেন, সিরিজ দেখেন, মহিলার একটা জিনিস থেকে আমার খুব ভালো লাগে, তার কন্যা তার পুত্র যতই আমেরিকান অ্যাকসেন্টে কথা বলুক না কেন, তিনি তাদের সঙ্গে সবসময় গড় করে বাংলাতেই কথা বলে। তার বাংলা কথা শুনে খানিকটা খণ্ড খণ্ড বাংলা তার ছেলে মেয়েদের মুখ থেকে বেরোয়, কিন্তু তাকে কখনো অন্য কোনো ভাষায় তাদের সঙ্গে কথা বলতে আমি দেখিনি। বারবার নিরন্তর চেষ্টা করে যেতে হবে আমরা আমাদের যেন সংস্কৃতিটা না ভুলি, আমাদের জিনিসগুলো যেন ওয়েস্টার্ন লুক হয়, তো সংস্কৃতিটি যেন কখনোই না ভুলি। প্রবল বিশ্বাসী বড় বড় কার্যের জন্য এগিয়ে যাও, মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতের জন্য উপর সহানুভূতি করিতে হইবে, ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকগণ, তোমাদের কল্যাণাকাঙ্ক্ষী বিবেকানন্দ। রঙ্গনাথানন্দজি মহারাজ নরেন্দ্রপুরে এসেছিলেন, সেখানে মহারাজকে বলা হলো আমরা একটা কাজ করতে চাই। এটা আগে একটা খ্রিস্টান মিশনারি চার্চের হয়ে করা হতো, কিন্তু সেখানে অনেক রকমের সমস্যা তৈরি হতে থাকলো। সেখানে রঙ্গনাথানন্দজিকে বলা হলো মহারাজ এরকম একটা কাজ করতে চাই, খুব ভয় আপনি এটা মানে ওপেন করবেন কি? এই প্রকল্পটা আপনার হাত দিয়ে যদি ওপেন হয়, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, এবং প্রকল্পটির নামও হলো বিবেকানন্দ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট। 2002 সালে তিনি নরেন্দ্রপুরে গিয়ে এই প্রজেক্টটার উদ্বোধন করেন। শুধু উদ্বোধন করেই ক্ষান্ত থাকলেন না, যতদিন সুস্থ ছিলেন নরেন্দ্রপুর থেকে কেউ গেলেই উনি জিজ্ঞেস করতেন ওইটি কীরকমভাবে করছে, কত ছেলে মেয়ে আসছে, কিভাবে তাদের লেখাপড়ার ব্যবস্থা করছি, আমরা কিভাবে আপগ্রেডেশন করার চেষ্টা করছি। ওখানে অনেকজন আমাদের স্পন্সরার ছিলেন, তাদের মধ্যে একজনের কথা আমার খুব মনে পড়ে, নামটি আমি ভুলে গেছি। পার্ডিউ বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপিকা ছিলেন। তিনি সারা বছর ধরে বিশ্বের কোন কোন প্রান্তে কিভাবে পড়ানোর মেথডের পরিবর্তন হচ্ছে এবং কত সহজ করে পড়ানোর মেথড পড়ানো যায় তার সমস্ত জিনিসপত্রগুলি জোগাড় করতেন, টিচিং লার্নিং মেটেরিয়াল জোগাড় করতেন। প্রত্যেক বছর তিনি শীতে আসতেন এবং যে ক্লাস্টারে তার বাচ্চাগুলো আছে সেই ক্লাস্টারে গিয়ে তিনি দিদিমণিদের শিক্ষা দিতেন, দিদিমণিদের পড়াতেন। কেউ তাকে বলেনি। সারাটা জীবন তিনি আমেরিকায় কাটিয়েছেন। এদেশের ঠান্ডা যথেষ্ট ঠান্ডা নয়, এদেশে যাবতীয় শিক্ষা মানে ফেসিলিটি নেই আমাদের গ্রামের ক্লাস্টারগুলো, কিন্তু প্রত্যেকবার তিনি যেতেন সঙ্গে করে তার সেই স্টাডি মেটেরিয়াল নিয়ে, যেমন স্বপ্নাদিরা যান ঠিক সেরকমভাবে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল নিয়ে তিনি যেতেন এবং শেখাতেন। এইটি তার একমাত্র কাজ ছিল। প্রত্যেক বছর আসতেন শুধু এই কাজটি করার জন্য, কি করে আমাদের শিক্ষক শিক্ষিকাদের আরও উন্নত করা যায়, কি করে তাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নেওয়া যায়। কত রকমের যে তার সমস্যা ছিল, স্বাস্থ্যের কত রকমের সমস্যা ছিল, সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি এটি করতেন। পুনশ্চ এটি একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করিয়া সাধারণ লোকের উন্নতি বিধানের চেষ্টা করিতে হইবে এবং এই বিদ্যালয়ের শিক্ষিত প্রচারকগণের দ্বারা গরিবের বাড়িতে বাড়িতে যাইয়া তাহাদের নিকট বিদ্যা ও ধর্মের বিস্তার এই ভাবগুলি প্রচার করিতে থাকো। সকলেই যাহাতে এ বিষয়ে সহানুভূতি করে তার চেষ্টা করো। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ একদল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রদের নিয়ে এই আমাদের রামবাগান বস্তিতে গিয়ে কাজ করা শুরু করেছিলেন। প্রভানন্দজির কাছে শুনেছি প্রথম যে শিক্ষাটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে টয়লেট করার পর জল দিতে হয়। বলছেন আমি নিজে টয়লেট করে জল দিয়ে দেয়ালাম, কেন আমি দেখলাম একটা বারান্দাতে রান্না হচ্ছে, একদিকে রান্না হচ্ছে আর আরেক দিকে বারান্দার আরেকটা কর্নারে একটা লোক, ওই বাড়ির কর্তা, তিনি বসে টয়লেট করছেন, একই জায়গার ভেতরে হচ্ছে। এই স্বাস্থ্যবিধি পালনের কাজ করা শুরু হলো।
তারপরে বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হলো। শুধু তাই নয়, তারা যে বাঁশের এবং বেতের কাজ জানতো, সেই বাঁশের এবং বেতের কাজটা কি করে আরও উন্নত করা যায় তার শিক্ষা দেওয়া হলো। আপনারা যদি কেউ এখন সেই সব অঞ্চলে গিয়ে দেখেন, শুধু আমাদের দেশ নয়, বিদেশেও তাদের কাজ যাচ্ছে। বাঁশের যে চালি, এখন ওইসব অঞ্চলে গেলে দেখবেন গাড়ি ঢুকতে পারবেন না। দুর্গাপূজা এসে গেছে, রাস্তা জুড়ে তৈরি হচ্ছে বাঁশ দিয়ে মঞ্চ, তারপরে দেবী দুর্গার পেছনে যে চালচিত্র সেই তৈরি হচ্ছে। কিন্তু এর মূলে একজন সন্ন্যাসী আর তার কিছু শিষ্য। স্বামীজি যে বলেছিলেন, এই সকলের ভেতরে বিদ্যা এবং ধর্মের বিস্তার করো। কখনো তাদের অবস্থার তাদের আর্থিক অবস্থা সব কিছু, কিন্তু তাদের ধর্মের কোনো পরিবর্তন করার ন্যূনতম চেষ্টা করা হয়নি। বহু মানুষ তাদেরকে বিরোধিতা করেছেন। প্রভানন্দীর কাছে শুনেছি কেউ কেউ মারতেও তারা করেছিলেন। লোকের সঙ্গে এদেরকে নিয়ে তৈরি করেছিলেন একটি নতুন জিনিস, পরবর্তীকালে যেটি লোকশিক্ষা পরিষদ নামে স্থাপিত হলো নরেন্দ্রপুরে এসে। আমি তোমাদের নিকট সবচেয়ে উঁচু দরের কতগুলি কাগজ এবং স্থানে স্থানে কাটিয়া পাঠাইতেছি। ইহাদের মধ্যে ডক্টর টমাসের লেখাটি বিশেষ মূল্যবান, কারণ তিনি সর্বাগ্রণী না হলেও আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ ধর্মযাজক বটেন। ইন্টিরিয়ার কাগজটি অতিরিক্ত গোরামি ও আমাকে গালাগালি দিয়া একটি নাম জাহির করিবার চেষ্টা সত্ত্বেও উহাদের স্বীকার করিতে হইয়াছিল আমি সর্বসাধারণের প্রিয় বক্তা ছিলাম। আমি উহা হইতেই কয়েকটি পংক্তি কাটিয়া পাঠাইতেছি। ইতি বিবেকানন্দ। কি অবস্থা ছিল! এখানে স্বামী বিবেকানন্দকেও নিজেকে প্রমাণ করতে হচ্ছে, এখনো প্রমাণ করতে হবে। অবতার পুরুষদের এটাই স্বাভাবিক। আমরা এখনো পর্যন্ত তাদের কাছে প্রতি মুহূর্তে তাদের অ্যাকসেপ্ট করতে গেলে প্রমাণ চাই, এবং প্রমাণ চাই বলে আমরা এখনো যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই আছি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে এর পরের অংশ থেকে আমরা পড়ব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনা মিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।